আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত বেশ কিছুদিন ধরে গ্যাসের অভাবে ঠিকমতো জ্বলছে না চুলা, বন্ধ হয়ে যাচ্ছে কলকারখানা। গ্যাসের অভাবে বিদ্যুৎ সংকট বাড়ছে। ঢাকা শহর অভিজাত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকলেও প্রত্যন্ত অঞ্চলে চলছে বিদ্যুতের আসা যাওয়ার খেলা। বাজারে কাঁচামরিচের ঝাঁজের সাথে পাল্লা দিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। মধ্যবিত্ত আর নিম্নবিত্তের পকেটে বেশ টান পড়েছে, বিনিয়োগেরও বেহাল দশা। নতুন সরকার আসার পর কর্মসংস্থানের যে আশা ছিল সেটির লক্ষণ দেখা যাচ্ছে না। এরই মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সরকারের জন্য রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছে। বুধবার দিল্লিতে সাংবাদিকদের অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতি আর বক্তব্য দেওয়ার ঘোষণা সরকারের সেই অস্থিরতাকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। সরকারের নীতি নির্ধারকদের পরস্পর বিরোধী বক্তব্যে এই অস্থিরতা আরো ফুটে উঠেছে। আর আন্তর্জাতিক ক্ষেত্রে এখন শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থা। এত সব সমস্যার মধ্যে তারেক রহমানের সরকারের জন্য নতুন উপদ্রব হয়ে দেখা দিয়েছে একসময়ের মিত্র এনসিপি আর জামাত শিবির। সম্প্রতি সিলেট অঞ্চলে এনসিপির সাথে স্থানীয় বিএনপির সংঘর্ষ হয়েছিল। সেটি থামতে না থামতেই সরকারের মাত্র 7 মাসের মধ্যে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটনা শুরু হলেও সেটি রংপুর গড়িয়ে রাজধানী ঢাকার পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে পৌঁছেছে। ছাত্রদল শিবির সংঘর্ষে 2 দিনই আহত হয়েছে সাংবাদিক সহ অন্তত 99 জন। প্রশ্ন হলো, 7 মাসের মধ্যে এত এত সমস্যা আর উত্তেজনার বিস্তার কেন ঘটছে? সবচেয়ে অবাক করার বিষয় হলো, এসব উত্তেজনা ও সহিংসতা যাদের দিয়ে ঠেকাবে সেই পুলিশ বাহিনী নিজেই নিজের জন্য সতর্কতা জারি করছে। 2টি জায়গায় আইইডি বোমা পাওয়া ও একটি জায়গায় বোমা বিস্ফোরণের পর এনে খোদ পুলিশের মধ্যে আতঙ্ক আছে। গত 2 দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন দফায় দফায় সংঘর্ষ চলছিল, সেসব সংঘর্ষে পুলিশকে ব্যাপক রকমের নীরব দর্শক হিসেবে থাকতে দেখা গেছে। শুধু বাঁশি বাজানো ছাড়া আর কোনো কাজ ছিল না পুলিশ বাহিনীর। উল্টো স্রোতে চলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অবশ্য দাবি করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। প্রশ্ন হলো, এমন বাঁশি ফোকানো পুলিশ বাহিনী দিয়ে বিএনপি কতদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরের নিয়মিত একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে গ্যাস সংকট, যেটি যতই দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে। গত 21শে জুলাই এলএনজি টার্মিনাল আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটছে। দৈনিক যুগান্তরের খবরে বলা হয়েছে, এতে শিল্প উৎপাদন তলানিতে গিয়ে ঢাকা ছাড়াও সারা দেশে ভয়াবহ লোডশেডিং সহ অর্থনীতিতে নানামুখী বিরূপ প্রভাব পড়ছে। কবে টার্মিনালটি সচল হবে তা নিয়ে যখন উদ্বেগ উৎকণ্ঠা, তখন এই গ্যাস সংকট আরো ঘনীভূত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কারণ 10 থেকে 15ই আগস্ট 2টি এলএনজি বাহী কার্গো সরবরাহে সংশ্লিষ্ট কোম্পানি রাজি না হওয়ায় এই সংকট সামনে এসেছে। ইতিমধ্যে এ ব্যাপারে টেন্ডারও আহ্বান করা হয়েছিল। টেন্ডারে কোনো কোম্পানি এলএনজি বাহী কার্গো সরবরাহে রাজি হয়নি। ফলে গ্যাস নিয়ে চলমান সংকট আরো তীব্র হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এ সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত টার্মিনালটি আংশিক চালু করা সম্ভব হলেও এলএনজি বাহী কার্গোর অভাবে গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হবে মারাত্মকভাবে। সূত্র বলছে, টার্মিনালটি বন্ধ হওয়ার পর এলএনজি আমদানি সূচিতে বিপর্যয় ঘটে, যার কারণে বন্ধ টার্মিনাল চালু না হওয়া পর্যন্ত কোনো সরবরাহকারী এলএনজি দিতে চাচ্ছে না। বণিক বার্তার খবরে বলা হয়েছে, গ্যাস সংকট কাটাতে তাৎক্ষণিক সমাধান নেই সরকারের হাতে। অবশ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা দাবি করেছেন ধাপে ধাপে গ্যাস সংকট কাটবে, তবে সেই ধাপগুলো পার হতে কতটা সময় লাগবে সেটি তিনি উল্লেখ করেননি। পত্রিকার শিরোনামগুলো জানান দিচ্ছে, পরিস্থিতি দিনকে দিন নাজুক হচ্ছে। তীব্র গ্যাস সংকটে দেশের অনেক জায়গায় রান্নাঘরের চুলো জ্বলছে না, হোটেলের খাবারই মানুষের ভরসা। সিএনজি স্টেশনগুলোতে গাড়ির সারি বাড়ছে। এরই মধ্যে মরার উপরে খাড়ার ঘা হচ্ছে, সরকার এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে। তার চেয়ে খারাপ প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। 4 আগস্ট প্রথম আলোর খবরের শিরোনাম হলো, গ্যাসের অভাবে উৎপাদন কম, ছুটি বাড়িয়েছে কিছু কারখানা। দেশের অনেকগুলো কারখানা গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে।
গ্যাস সংকটের চাপ বাড়ছে বিদ্যুতের উপর। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী সোমবার দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি 3000 মেগাওয়াটের বেশি ছিল। এতে সারা দেশে লোডশেডিং এর সময় ও পরিধি বাড়াতে হয়েছে। অনেক শহর ও গ্রামে বিদ্যুৎ এখন আসে আর যায়। গ্যাস বিদ্যুতের অভাবে দেশের অর্থনীতি যখন নাজেহাল অবস্থা, তখন সরকার চলছে ঋণ নিয়ে। 2026-27 অর্থ বছরের প্রথম 13 দিনই সরকারের ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 9209 কোটি টাকা। মধ্যবিত্ত ও নিম্নবিত্তের যখন পকেটে টান পড়েছে, তখন বাড়ছে জিনিসপত্রের দাম। কাঁচামরিচের দাম 1 লাফে 400 টাকায় পৌঁছে যাওয়ায় ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নিতে হয়েছে। এর আগে ইরান যুদ্ধের সময় যখন বাংলাদেশে ব্যাপক হারে জ্বালানি সংকট দেখা দিয়েছিল, তখন ভারত পাইপলাইন দিয়ে ডিজেল দিয়েছিল। তবে অর্থনীতির ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের এই সম্পর্ক রাজনীতিতে গিয়ে ধাক্কা খাচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর সেই ধাক্কার প্রভাবে জোর বেড়েছে। এর মধ্যে 5 আগস্ট বুধবার শেখ হাসিনা দিল্লিতে সাংবাদিকদের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকার খবর গণমাধ্যমে প্রকাশের পর থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বুধবার দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজনে ভার্চুয়ালি অংশগ্রহণের কথা রয়েছে শেখ হাসিনার। দিল্লির ব্রিফিংয়ে বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ দল, আওয়ামী লীগের নেতা, সাবেক কূটনীতিক ও বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও রয়েছেন। প্যানেলে ক্রিকেটার সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ ও বিশ্লেষক আবু ওবায়দা ওয়েনের নাম রয়েছে। এছাড়া বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলী সিদ্দিকী এবং সংস্থাটির যুক্তরাষ্ট্র শাখার পরিচালক শাহ মোহাম্মদ বখতিয়ারেরও নাম রয়েছে। বিষয়টি সামনে আসার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সোমবার সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে দিল্লি সহযোগিতা চান তারেক রহমানের উপদেষ্টা। কিন্তু একদিনের মধ্যেই ভারত সরকার জানিয়ে দিয়েছে এই অনুষ্ঠান ঠেকানোর উপায় তাদের হাতে নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে মঙ্গলবার সাংবাদিকরা বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন। রণধীর জয়সওয়াল বলেছেন, অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করেছে। এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। তবে ওই ফোরামে যে কোনো মতামত প্রকাশ করা হতে পারে। ভারত সরকার তার কোনোটি সমর্থন করে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জবাব থেকে একটি বিষয় পরিষ্কার, সাংবাদিকদের অনুষ্ঠানের মতো পাবলিক ফোরামে ভার্চুয়ালি উপস্থিত হয়ে শেখ হাসিনার বক্তব্য দেওয়া ঠেকাতে কূটনৈতিক দিক থেকে বাংলাদেশ সরকার যে চেষ্টা করেছিল, সেটাতে ভারত সরকারের সায় নেই। এই জবাবের আগেই অবশ্য বাংলাদেশ সরকারের শীর্ষ মহলে শেখ হাসিনার বক্তব্য ঠেকানোর পদক্ষেপের ক্ষেত্রে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। মঙ্গলবার সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশি মিডিয়াতে প্রচারের ব্যাপারে সতর্ক করে দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া একটি রায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। আগেরবার একটা সতর্কতা দিয়েছিলেন, আবার স্মরণ করে দিচ্ছেন যেন কেউ না করে। অবশ্য অন্তর্বর্তী সরকার আমলে 2024 সালের 8 ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রেখেছিলেন শেখ হাসিনা। তখন অন্তর্বর্তী সরকার ও আদালতের ওই নিষেধাজ্ঞার কথা বলে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে হুঁশিয়ার করেছিল। 9 ডিসেম্বর জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ওয়েলে বাংলা জাহিদুর রহমানের অডিও সাক্ষাৎকার প্রকাশ করেছিল। সেই সাক্ষাৎকারে জাহিদুর রহমান বলেছিলেন, তারেক রহমানের মতো শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞাও উদ্ভট ও হাস্যকর। অবশ্য জাহিদুর রহমান শেখ হাসিনার যে কোনো বক্তব্য প্রচার না করার জন্য হুঁশিয়ারি দিলেও আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা নেই। 4 আগস্ট ট্রাইব্যুনালে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ে পরিষ্কারভাবে বলেছিলেন, বিদ্বেষমূলক বক্তব্যই শুধু প্রচার বা প্রকাশ করা যাবে না। শেষ পর্যন্ত এ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বিবৃতিও দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। যদিও আইসিটির চিফ প্রসিকিউটর বলেছেন, শুধু বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না, শেখ হাসিনার স্বাভাবিক বক্তব্য প্রচার করা যাবে। একাধিক সূত্র বলছে, বুধবার শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘোষণাটি সরকারের চিন্তা বাড়াচ্ছে। সরকার একটি পক্ষ বলছে, শেখ হাসিনা দেশে আসার ঘোষণা দেওয়ার পর থেকে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে কিছু বিষয় নিয়ে সরকারকে জটিলতার মধ্যে পড়তে হচ্ছে। এর মধ্যে পাবলিক ফোরামে শেখ হাসিনা বক্তব্য দিলে সেই জটিলতা আরো বাড়ার আশঙ্কা করছে সরকার। তবে সরকার যেভাবে দেশীয় সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে, সেটি সরকারের ভাবমূর্তিকে আরো প্রশ্নের মুখে ফেলতে পারে বলে মনে করছে একটি পক্ষ। দিল্লির ওই অনুষ্ঠানে বিদেশি সাংবাদিকরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। এখনো পর্যন্ত শেখ হাসিনার কোনো সাক্ষাৎকার বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি। বিদেশি সংবাদ মাধ্যমগুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে তার সাক্ষাৎকার প্রকাশ করছে। আবার সামাজিক মাধ্যমের এই যুগে শেখ হাসিনার বক্তব্য ঠেকানো এক প্রকার অসম্ভব। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার একমাত্র সম্ভাবনা ছিল ভারত সরকারের সাথে কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে বিষয়টি শুরু করা। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাবের পর সেটিও যে হচ্ছে না তা পরিষ্কার হয়ে গেছে। ফলে দেশের গ্যাস, বিদ্যুৎ আর অর্থনীতির বেহাল দশার সাথে দেশে না থেকেও রাজনীতিতে শেখ হাসিনা তারেক রহমানের সরকারের জন্য যথেষ্ট জটিল পরিস্থিতি তৈরি করছেন। এর মধ্যে বিএনপির একসময়ের মিত্র জামাত শিবিরের সাথে মুখোমুখি অবস্থানে চলে যাওয়ার সংকট আরো বাড়ছে। সিলেটে কয়েকদিন আগে এনসিপির সাথে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। সবশেষ গত 2 দিনে 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে। 24-এর 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের 2 বছরের মধ্যে এমন উত্তাল অবস্থা দেখেনি ক্যাম্পাসগুলো। ছাত্রদল শিবির সংঘর্ষে 2 দিনই আহত হয়েছে সাংবাদিক সহ অন্তত 99 জন। সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় রক্তাক্ত সংঘর্ষের সবশেষ সংঘর্ষ এসে ঠেকেছে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা আর ঢাকা কলেজ ক্যাম্পাসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত কয়েকজনের ছবি নিয়ে শুরু হয় বিতর্ক। পরে তীব্র বিতর্ক, সমালোচনা ও শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ছবিগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ইস্যুতে সংঘর্ষ ঘটেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে প্রায় 3 ঘন্টা। এতে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এর রেশ ধরে মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মারামারি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সভায় অডিটোরিয়ামে শিক্ষার্থীদের দাবি সংবলিত প্লাকার্ড হাতে ঢুকতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যোগসু শিবিরের নেতাদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তী সময় অনুষ্ঠান শেষে যোগসু ও ছাত্রশক্তি নেতাদের উপর হামলা চালায় জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে 3 ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিক সহ অন্তত 50 জন আহত হয়েছেন। হামলায় গুরুতর আহত হয়েছেন যোগসুর ভিপি, জিএস, এজিএস এবং জবির ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া, সেক্রেটারি ফেরদৌস শেখ, জবির ছাত্রফ্রন্টের ইভান তাসিফ সহ অনেকে। বিকাল 4টার দিকে সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন ছাত্রদলের 2 নেতা। ক্যাম্পাসের ভিতরে ন্যাশনাল মেডিকেলের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে ঢাকা কলেজেও। ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় শিবিরের নেতাকর্মী ঢাকা কলেজ ছাড়তে বাধ্য হয়। সংঘর্ষের পর 3টি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্রদল। বিভিন্ন মিডিয়াতে সংঘর্ষের লাইভ চলাকালে দেখা গিয়েছিল ঘটনাস্থলে নিরাপদ দূরত্বে পুলিশ দাঁড়িয়েছিল আর পুলিশের উপস্থিতিতে 2 পক্ষ মারামারি করছিল। আলিয়া মাদ্রাসার সামনে যুবদল নেতারা পুলিশকে অ্যাকশনে যেতে বললেও পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল আর কিছুক্ষণ পর পর বাঁশিতে ফু দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছিল। গত 2 দিনে যে 4টি ক্যাম্পাসে সংঘর্ষ হয়েছে তার সবগুলোতে একই দৃশ্য দেখা গেছে। প্রশ্ন উঠেছে, পুলিশ কেন এমন নীরব দর্শকের ভূমিকায় থাকছে? দৈনিক দেশ রূপান্তরের এক খবরে বলা হয়েছে, আগস্ট মাস ঘিরে পুলিশে শুরু হয়েছে এক ধরনের চাপা আতঙ্ক।
সম্প্রতি মেট্রো রেল স্টেশন ও সাভারে বোমা উদ্ধার এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের তৎপরতা বেড়ে যাওয়ায় নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতা জারি করে সব জেলার এসপি সহ ইউনিট প্রধানদের বিশেষ বার্তা পাঠানো হয়েছে। কোনো স্থানে বোমার তথ্য পেলে তা উড়িয়ে না দেওয়ার পাশাপাশি পুলিশের প্রত্যেক সদস্যকে সাবধানে চলাফেরার নির্দেশনা দেওয়া হয়েছে এবং পোশাক পরে একা চলাফেরা করতে বারণ করা হয়েছে। গত শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশনস নিয়ন্ত্রণ কক্ষ থেকে একটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে, সেজন্য দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। তাৎক্ষণিকভাবে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন যানবাহনের উপর হামলা হতে পারে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। দায়িত্বরত অবস্থায় কোনো যানবাহন থামানোর প্রয়োজন হলে তা নিরাপদ স্থানে পার্কিং করার কথা বলা হয়েছে। অবশ্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী 4 আগস্ট দাবি করেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিএনপির কয়েকজন সিনিয়র নেতা বলেছেন, পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। একদিকে সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করে এমন সমস্যাগুলো কবে সমাধান করা যাবে তার ব্যাপারে সরকারই নিশ্চিত নয়। অন্যদিকে দেশের বাইরে থেকে শেখ হাসিনার ঘোষণা ও তার বক্তব্য দেখে কেন্দ্র করে সরকারের উদ্বেগ পরিষ্কার হয়ে যাচ্ছে। অন্যদিকে এতদিনে মিত্র জামাতের ছাত্র সংগঠন মারমুখী অবস্থানে চলে গিয়েছে, ফলে রাজনীতির মাঠও গরম হয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, সহিংসতা আর উদ্বেগ যে হারে বাড়ছে তাতে বিদেশি বিনিয়োগকারীরা কোনো আশার আলো দেখছে না। রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা আনতে না পারলে সরকারের জন্য পরিস্থিতি আরো বেশি নাজুক হবে। এখন এ পর্যন্ত সবাই। গতকাল ৩রা আগস্ট সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত মিস্টার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকের খবর আমরা জানি। প্রকাশ্য এই বৈঠকের পাশাপাশি গতকাল দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে একান্তে মিটিং করেছেন, যে খবরটি আমরা জানি না। আজকে প্রধানত দীনেশ ত্রিবেদীর সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আগামী 5ই আগস্ট দিল্লিতে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে একটি আলোচনা সভা হবে। সেখানে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী নওফেল, প্রধানমন্ত্রীর সন্তান সজীব ওয়াজেদ জয় সহ আরো অনেকে। ধারণা করা হচ্ছে সেখানে লাইভে এসে বক্তব্য রাখবেন জননেত্রী শেখ হাসিনা। 5ই আগস্ট দিল্লিতে লাইভে বক্তব্য রাখবেন কিনা এটি নিয়ে কিন্তু বাংলাদেশ সরকারের মধ্যে একটা কাপাকাপি শুরু হয়ে গেছে, এবং এই জন্যই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মিস্টার দীনেশ ত্রিবেদীকে রিকোয়েস্ট করেছে শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য প্রদান না করেন কিংবা এমন কিছু না বলেন না করেন যাতে বাংলাদেশে অস্থিতিশীলতার সৃষ্টি হয়। মিস্টার হুমায়ুন কবির সম্ভবত ভুলে গেছেন যে তার নেতা 17 বছর লন্ডনে থেকে কিন্তু বিভিন্ন মাধ্যমে কথা বলেছেন। আজকে শেখ হাসিনা দিল্লিতে একটি মিটিংয়ে বক্তব্য রাখবেন কি রাখবেন না সেটা নিয়ে তাকে ভারতের হাইকমিশনারের কাছে অনুরোধ করতে হয়। ভারতের হাইকমিশনার তিনি বলেছেন তিনি ব্যাপারটা দেখবেন, ভারত সরকার ব্যাপারটা দেখবে, কিন্তু মাঝে মাঝে তিনি বলেছেন যে আপনার স্যুটটা খুব সুন্দর, আপনার হাসিটা খুব সুন্দর। ডিপ্লোমেসিতে এই কমপ্লিমেন্ট গুলা আপনি রাগ করতে পারবেন না, কিন্তু আপনার মোটামুটি যথেষ্ট খোঁচা দেওয়ার মতো একটা ব্যাপার। প্রকাশ্যে হুমায়ুন কবিরের সাথে মিটিং করেছেন আমরা সবাই জানি, কিন্তু এর বাইরে দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সাথেও মিটিং করেছেন। এই মিটিংটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই মিটিংয়ে দীনেশ ত্রিবেদী তারেক রহমানকে স্মরণ করিয়ে দিয়েছেন যে ভারতের সহায়তায় গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। আপনাদের কদিন আগেই বলেছিলাম
যে সার্জিও গোরের সাথে মিটিং এর পর ওই দিনই দীনেশ ত্রিবেদী কিন্তু দিল্লি গিয়েছিল। পরের দিন শনিবার মোদির যে কিচেন ক্যাবিনেট আছে সেইখানে তিনি রিপোর্ট পেশ করেছেন এবং রবিবার সকালে তিনি শেখ হাসিনার সাথে ব্রেকফাস্ট মিটিং করেছেন। আবার তারেক রহমানকে তিনি এটি মনে করিয়ে দিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে তার মা বেগম খালেদা জিয়া এবং তার সাথে একাধিকবার ভারতের প্রতিনিধির মিটিং হয়েছে এবং এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বা বিএনপি ক্ষমতা এলে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। কিন্তু তারেক রহমান এবং তার বিএনপি সরকার সেই কথা রাখেনি। বাংলাদেশ থেকে এখন ভারত বিরোধী প্রচুর অপতৎপরতা পরিচালিত হয় এবং এই বিষয়টিতে ভারত মোটেও খুশি নয় এবং ভবিষ্যতে তারেক রহমানকে ক্ষমতায় থাকতে বা ক্ষমতায় ফিরে আসতে হয়তো অনেক বেগ পেতে হবে, কারণ সে ভারতের সাথে তাদের প্রদত্ত প্রতিশ্রুতিটি রাখেনি। তবে দীনেশ ত্রিবেদী একটা বিষয়ে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন, সেটি হলো ডক্টর খলিলুর রহমান কিন্তু সার্জিও গোরের সাথে মিটিং এ বলেছেন যে চীনের সাথে তাদের যত এমওইউ আছে, যত চুক্তি আছে সবগুলো ডিপ ফ্রিজে পাঠিয়ে দেবে, অর্থাৎ সেগুলো নিয়ে আর প্রসিড করবে না। তো এই বিষয়টি নিয়ে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়েছে যে যেহেতু তারা চীনের সাথে এই ব্যবসা বাণিজ্য করবেন। আপনারা জানেন যে মিরের সরাইয়ে ইন্ডিয়ার জন্য বাংলাদেশ সরকার একটি অর্থনৈতিক জোন দিয়েছিল, ইপিজেড, কিন্তু ইনুস এসে সেটি ক্যান্সেল করে দিয়ে সেটি চীনকে দিয়েছে। সাতক্ষীরায় শেখ হাসিনা সরকার প্রায় 200 একরের একটা ল্যান্ড দিয়েছিল ইন্ডিয়ায়, সেখানে একটা ইন্ডাস্ট্রি করবার জন্য, সেটিও ইনুস এসে বাতিল করে দিয়েছেন এবং সেটিও চায়নাকে দিয়েছেন। তো এই বিষয়গুলো ভারতের জন্য অস্বস্তিকর ছিল। তো যাই হোক, ভারত এবং আমেরিকার চাপে পড়ে খলিল, মিস্টার তারেক রহমান এরা যখন চীন থেকে ফিরে আসতে চাচ্ছে তখন চীন কিন্তু ভীষণ গোস্বা করেছে, কারণ চীন বিএনপির পেছনে অনেক টাকা ঢেলেছে। বিএনপি যাতে ক্ষমতায় আসতে পারে, বিএনপি রাজনীতির জন্য চীনের একটা বিনিয়োগ আছে। এখন নিন্দুকেরা বলছে যে চীন নাকি তারেক রহমানের কাছে সেই টাকা ফেরত চাচ্ছে, কারণ চীন এখন ভীষণ বেকায়দায় পড়ে গেছে। চীন বুঝতে পারছে যে আমেরিকা এবং ভারতের সম্মিলিত চাপের মুখে তারেক রহমান কি আদৌ চীনের প্রতি অনুগত থাকবেন কিনা। এদিকে বিমস্টেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে ব্রিক্সের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, যেটি 12 এবং 13ই সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে। অনেকেই বলছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কেন নয়, কেন বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং এটি তারেক রহমানের জন্য অসম্মানজনক। কিন্তু মিস্টার দীনেশ ত্রিবেদী তাকে অনুরোধ করেছেন বিমস্টেকের সভাপতি হিসেবেই আমন্ত্রণ গ্রহণ করে তিনি যেন ভারতে যান। বাংলাদেশের ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট নিয়েও তিনি তারেক রহমানের সাথে কথা বলেছেন এবং অবিলম্বে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অনুরোধ করেছেন। বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর থেকে প্রচুর মিথ্যে মামলা দায়ের করা হয়েছে, তার অধিকাংশ দায়ের করেছে বিএনপি, অ্যারাউন্ড 37% দায়ের করেছে জামাত। তো এই মিথ্যে মামলাগুলো তুলে নেবার ব্যাপারেও তিনি তারেক রহমানকে অনুরোধ করেছেন এবং শেখ হাসিনা ফিরবেন বলেছেন, যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরবেন বলেছে, হয়তো অত দেরি হবে না, শেখ হাসিনা হয়তো খুব দ্রুত সময়ের ভেতরেই বাংলাদেশে ফিরবেন এবং সেক্ষেত্রে এই যে যত মিথ্যে মামলা আছে, আইসিটির মাধ্যমে যত হয়রানিমূলক মামলা করা হয়েছে, এগুলো সব প্রত্যাহারের জন্য অনুরোধ করেছেন। তো তারেক রহমান ভীষণ চাপের ভেতরে আছেন, দেশের মানুষ ভালো নেই, আন্তর্জাতিক মিত্র যারা ছিল তারা অধিকাংশই আর সাথে নেই। এই অবস্থায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল, যাতে 3 জন বিএনপির নেতা এবং 2 জন সামরিক বাহিনীর অফিসার, তারা অচিরেই দিল্লি সফরে যাবেন এবং সেখানে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ মিটিং করবেন। ধারণা করা হচ্ছে যে এই মিটিংগুলোর সাথে আওয়ামী লীগের উপর থেকে
কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়টি সম্পর্কিত। এদিকে আগামীকাল 5ই আগস্ট, যাকে জঙ্গিরা বলে 36শে জুলাই, এই জুলাই দিবস পালন উপলক্ষে সারা দেশে কিন্তু র্যাবের পক্ষ থেকে একটা অ্যালার্ট জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে বিভিন্ন কর্মসূচি বা পদযাত্রায় জঙ্গি হামলা হতে পারে কিংবা রাষ্ট্রবিরোধী কোনো শক্তি আক্রমণ করতে পারে। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন স্থানে বোমা পাওয়া যাচ্ছে। এই যে বোমা পাওয়ার যে স্টাইল, এটা অনেকটা আল কায়দা এবং আইএসআই এর তাদের কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং এই বিষয়টি কিন্তু বাংলাদেশ সরকার শুধু নয়, বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন দেশের সরকাররাও চিন্তিত হয়ে পড়েছে যে বাংলাদেশে আসলে কি হচ্ছে। মোদ্দা কথা বলা যায়, তারেক রহমানের সরকার ভালো নেই। পুরো টার্ম কমপ্লিট করা তো দূরের কথা, কদিন ক্ষমতায় থাকবেন সেই আলোচনা বিএনপির ভেতরেই শুরু হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।